আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দিচ্ছি ইউপে সংবাদ শিরোনাম। ডাকসু নির্বাচন অস্বচ্ছ হয়েছে বললেন নতুন ভিপি নুরুল হক। ২১ মার্চের মধ্যে পুনরায় নির্বাচন দাবি, ভিসির কাছে স্মারকলিপি। গ্যাসের দাম বাড়লে রপ্তানি বাজার হারাবে বাংলাদেশ, বলছে হাইকোর্ট। ১ বছরে দুবার দর বৃদ্ধি নিয়ে প্রশ্ন। শিশুদের লেখাপড়া নিয়ে অসুস্থ প্রতিযোগিতা না করতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী। প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ। খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ৯ এপ্রিল। এবারে বিস্তারিত। ডাকসু নির্বাচন অস্বচ্ছ হয়েছে বলে দাবি করেছেন নতুন ভিপি নুরুল হক নূর। এ সময় আগামী ২১ মার্চের মধ্যে পুনরায় নির্বাচনের দাবি জানান তিনি। এদিকে ৩ দিনের মধ্যে ডাকসু নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় তফসিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, বামজোট সহ ৫টি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা অংশ নেন। সকাল থেকে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন তারা। সেখান থেকে মিছিল নিয়ে তারা এখন ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে। নির্বাচন জেগেছে, প্রশাসন নীল নকশার মাধ্যমে একটি কারচুপির নির্বাচন করেছে। এত কারচুপির পরেও ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি হয়েছি। আমি সেই জায়গা থেকে আমার ভাই বোনদের প্রতি দায়বদ্ধতা থেকে বলছি, আজকে আমার এই ভাই বোনেরা এখানে যেই দাবিতে সমবেত হয়েছে, এই বিতর্কিত নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন দিতে হবে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী ইকরামুল হক সায়েম। আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। সায়েম, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন? তনুজা, এই মুহূর্তে আমি উপাচার্যের কার্যালয়ের সামনে রয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে কার্যালয়ের সামনে মূলত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। তারা যেমন কার্যালয়ের বাইরে অবস্থান করছেন, একই সাথে তাদের প্রতিনিধিরা কার্যালয়ের ভেতরে রয়েছেন। ভিসিকে তারা স্মারকলিপি দিয়েছেন এবং একই সাথে এই নির্বাচন নিয়ে তারা ভিসি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করছেন। সেখানে নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর যেমনি রয়েছেন, তেমনি যে 5টি প্যানেল, সেই প্যানেলের প্রতিনিধিরা রয়েছেন। তাদের দাবি আপনি মূলত জানেন, তারা শুরু থেকে বলে আসছেন যে এই নির্বাচন প্রক্রিয়া অস্বচ্ছ ছিল। সাধারণ শিক্ষার্থীরা সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। নানান ধরনের কারচুপির ঘটনার তারা অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে এই নির্বাচনের ফলাফল বাতিল করে নতুন নির্বাচনের কথা তারা বলছেন। এবং আপনি যেমনটা জানিয়েছেন যে নুরুল হক নূর তিনি কিছুক্ষণ আগে এই বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছিলেন, সেখানে বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে যেসব প্যানেল এই নির্বাচনে অংশ নিয়েছে, যেসব প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছে, তাদের সাথে আলোচনা করে 31শে মার্চের মধ্যে আবার নতুন নির্বাচনের ঘোষণা দেওয়া, নতুন নির্বাচন অনুষ্ঠিত করা এবং একই সাথে তারা আগে নির্বাচনের সময় যেসব দাবিগুলো তুলেছিল, অর্থাৎ স্বচ্ছ ব্যালট বাক্স এবং একাডেমিক ভবনে ভোট কেন্দ্র স্থাপন করা, এই ধরনের যে দাবিগুলো তারা তুলেছিল, তারা বলছে যে এই দাবিগুলো যদি বাস্তবায়ন করা হতো তাহলে নির্বাচনটি এভাবে অস্বচ্ছ হতো না। তাদের ভাষায় তারা বলছেন যে দ্রুত যদি সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে তাদের এই বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। একই সাথে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং যিনি এজিএস পদে নির্বাচিত হয়েছেন সাদ্দাম হোসেন, তিনিও আমাদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে আসলে নির্বাচনকে ঘিরে এক ধরনের প্রোপাগান্ডা চালানো হচ্ছে এই সংগঠনগুলোর পক্ষ থেকে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে, একই সাথে ছাত্রলীগকেও বিব্রত করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলছেন যে ছাত্রলীগ ঐক্যবদ্ধ রয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা কিছু করা দরকার তারা তা কিছু প্রয়োজন হলে করবেন। এই ছিল এখানকার আপাতত সবশেষ অবস্থা। তনুজা, সায়েম, আপনাকে ধন্যবাদ। দর্শক, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইকরামুল হক সায়েম।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রভোস্ট জিনাত হুদার পদত্যাগ ও নতুন করে হল সংসদ নির্বাচনের দাবিতে রাতে বিক্ষোভ করেছে হলের শিক্ষার্থীদের একাংশ। সারা রাত হলের ভেতর প্রধান ফটকের কাছে বিক্ষোভ করেন তারা। শিক্ষার্থীরা জানায়, প্রভোস্টের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। বিস্তারিত দেখুন আদিন সজীবের রিপোর্টে। রোকেয়া হলে এই কক্ষ থেকেই ডাকসু নির্বাচনের দিন ট্রাঙ্ক ভর্তি ব্যালট পেপার উদ্ধার করে শিক্ষার্থীরা। এরপরেই ছড়িয়ে পড়ে অস্থিরতা। নির্বাচন বর্জন করে আবারও নির্বাচনের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ে। সে আন্দোলন আরও জোরালো হয় মঙ্গলবার রাতে। রোকেয়া হলের প্রভোস্ট জিন্নাত হুদার পদত্যাগের দাবিও ওঠে। রাত 10টায় শুরু হয়ে এ বিক্ষোভ চলে সারা রাত। ছাত্রলীগ প্যানেলের প্রার্থী ছাড়া অন্য সব সংগঠনের প্রার্থীরা অংশ নিয়েছে এই আন্দোলনে। ডাকসু নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে রাজু ভাস্কর্যের সামনে পুনরায় নির্বাচনের দাবিতে আমরণ অনশন করছে এই 4 প্রার্থী। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাধারণ শিক্ষার্থীদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, প্রায় 29 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি উল্লেখযোগ্য। তবে এটা নিয়ে কর্তৃপক্ষের কিছুটা অবহেলা ছিল। নির্বাচিত ছাত্র সংসদকে অভিনন্দন জানিয়ে হানিফ বলেন, ডাকসু নির্বাচনকে বিএনপি যদি জনপ্রিয়তার ব্যারোমিটার মনে করে তাহলে তাদের অবস্থান কি তারা তা সহজেই অনুমান করতে পারবে। এতে উন্নয়নের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারা সকল ছাত্রছাত্রীদের আস্থা অর্জনে কিছুটা হলেও তারা ব্যর্থ হয়েছেন। তাদের প্রতি সকলের আস্থাটা পরিপূর্ণভাবে কেন ধরে রাখতে পারে নাই, আমার মনে হয় কর্তৃপক্ষ সেটা খুঁজে দেখবেন। আমি আশা করি এই নির্বাচন উত্তরকালে সকল ভুল বোঝাবুঝির অবসান হয়ে ছাত্র সংসদ কার্যকরী ভূমিকা রাখবেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য। গ্যাসের দাম বাড়লে আন্তর্জাতিক বাজারে দেশীয় বাণিজ্য হুমকির মুখে পড়বে বলে মনে করে হাইকোর্ট। গ্যাসের দাম বৃদ্ধির প্রক্রিয়া স্থগিত চেয়ে কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের আবেদনের শুনানিতে হাইকোর্ট এই মন্তব্য করেন। বিচারপতি SRN নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের দ্বৈত বেঞ্চে এই শুনানি চলছে। এ সময় বছরে 2 বার গ্যাসের দর বাড়ানো নিয়ে প্রশ্ন তোলেন হাইকোর্ট। সব খাতে গ্যাসের দাম গড়ে প্রায় 103% বাড়াতে প্রস্তাব করেছে কুমিল্লা, নোয়াখালী ও আশপাশের এলাকায় গ্যাস বিতরণকারী বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে অনুষ্ঠিত গণশুনানির 3য় দিনে এই প্রস্তাব উত্থাপন করে তারা। শুনানিতে দেশীয় গ্যাস কূপ খনন না করে উচ্চ মূল্যের LNG আমদানির নামে গ্যাসের মূল্য বৃদ্ধি অযৌক্তিক দাবি করে এর বিরোধিতা করেন এই খাতের বিশ্লেষক ও ভোক্তা প্রতিনিধিরা। এদিকে গ্যাসের দাম বৃদ্ধির তৎপরতার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট এনার্জি রেগুলেটরি কমিশনের সামনে বিক্ষোভ করেছে। এ সময় বক্তারা গ্যাসের দাম বাড়ানো হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন। বিভিন্ন গ্যাস কোম্পানি যারা আছেন তাদের সিস্টেম লসের নামে যে দুর্নীতি, সেটি পুকুর চুরি সেখানে হচ্ছে। সেই দুর্নীতি কমানোর কোনো দায় দায়িত্ব সরকার নিচ্ছে না। বাদ্যর মুরুদ নাই কিল মারার গোসাই। আরে সাহেব, আপনি তো গ্যাসই দিতে পারেন না, আপনি এনে বাড়াইতে আসছেন কেন? এই জবাবকে আপনি দিতে পারেন? বলেন তো। সারাদিন আমি গ্যাস পাচ্ছি না বাসা বাড়িতে, আপনি দাম বাড়াবার জন্য আবেদন করে বসে আছেন এবং সুন্দর করে কথা বলছেন। গণশুনানির নামে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিয়ে সরকার জনগণের সাথে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি বলেন, বারবার গ্যাসের দাম বাড়ানোর কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডাকসু নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করে তিনি আরও বলেন, একদলীয় শাসন কায়েম করতে গিয়ে সরকার গোটা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।
দলকে নতুন করে সংগঠিত করা হচ্ছে জানিয়ে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, আন্দোলনের মাধ্যমে সরকারের সকল গণবিরোধী কর্মকাণ্ডের জবাব দেয়া হবে। গণশুনানির নাম দিয়ে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। এর থেকে বড় প্রতারণার কি হতে পারে? কত গুণ বাড়াচ্ছে গ্যাসের দাম। আমি সরকারি পরিসংখ্যান থেকে বলছি, গত 10 বছরে বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। তার উপর আপনি বিদ্যুতের দাম বাড়াচ্ছেন, গ্যাসের দাম বাড়াচ্ছেন। দরিদ্র মানুষ, নিম্ন আয়ের মানুষ, তাদের সমস্ত জীবনযাত্রার মান কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? যেহেতু তাদের জবাবদিহিতা নাই, তারা কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়ে যাচ্ছে। এবং বাংলাদেশের 2-3% মানুষের হাতে আজকে সমস্ত সম্পদ পুঞ্জীভূত হচ্ছে। শিশুদের লেখাপড়া নিয়ে অসুস্থ প্রতিযোগিতা না করতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম শ্রেণীতে ছাপানো প্রশ্নে ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। সকালে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই নির্দেশনা দেন। বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে 1973 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের 36,000-এর বেশি প্রাথমিক বিদ্যালয় ও 1.5 লাখের বেশি শিক্ষকের চাকুরি জাতীয়করণ করেন। এর ধারাবাহিকতায় বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে 65,593টি। প্রাথমিক স্তরে 1,73,38,000-এর বেশি শিক্ষার্থী রয়েছে। মানসম্মত প্রাথমিক শিক্ষা ও অব্যাহত অভিযাত্রা তুলে ধরতে পালিত হচ্ছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ। এ সময় শিক্ষা খাতে অর্থায়নকে বিনিয়োগ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পর বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই পৌঁছে যাচ্ছে। মিড ডে মিল চালু, শিক্ষার্থী ঝরে পড়া কমানো, শিক্ষকদের পদমর্যাদা বৃদ্ধি, খেলাধুলার সুযোগ তৈরি সহ নানা উদ্যোগের কারণে প্রাথমিক শিক্ষাচক্র সমাপনের হার শতকরা 81.4 উন্নীত হয়েছে। শিক্ষাটাকে সহজ করে আমাদের কোমলমতি শিশুদের কাছে তুলে দেওয়া, কোনো মতেই যেন তাদেরকে কোনো অতিরিক্ত চাপ না দেওয়া হয়। তাহলেই দেখবেন যে তারা ভিতরে একটা আলাদা শক্তি পাবে, আর এই মানে একদম ভিতটা শক্তভাবে তৈরি হবে। আমরা সেদিকে লক্ষ্য রেখেই আমাদের প্রাথমিক শিক্ষাটা যাতে আরও উন্নত মানসম্মত হয় সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। প্রধানমন্ত্রী আরও বলেন, নিকটবর্তী স্কুলে শিশুদের ভর্তি করাতে হবে। ক্লাস 1-এ ভর্তির জন্য ছাপানো প্রশ্নপত্র দেওয়া হয়। এখন ক্লাস 1-এ ভর্তি যদি ছাপানো প্রশ্নপত্র পড়েই যদি পরীক্ষা দিতে পারে, তাহলে আর ক্লাস 1-এ শিখতে যাবে কি? এই প্রক্রিয়াটা কিন্তু বাতিল করতে হবে। যে কোনো এলাকা ভিত্তিক যে সকল প্রাইমারি স্কুল আছে, এটা ঢাকা শহর হোক, সারা বাংলাদেশ হোক, যে ওই এলাকার সমস্ত শিশু তার স্কুলে ঢোকার বয়স হওয়ার সাথে সাথেই তাকে স্কুলে নিয়ে নিতে হবে। 4-5 বছরের মধ্যেই তারা স্কুলে যাচ্ছে, তাদেরকে স্কুলে নেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় 19 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক দেন প্রধানমন্ত্রী। এছাড়া সারা দেশ থেকে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পদক পরিয়ে দেন বঙ্গবন্ধু কন্যা। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 9 এপ্রিল ধার্য করেছে আদালত। রাজধানী বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে বিশেষ জজ আদালত 2-এর বিচারক ASM রুহুল ইমরান এই দিন ঠিক করেন। আজ এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। একই সাথে মামলার আসামি বেগম খালেদা জিয়াকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ ছিল, কিন্তু খালেদা জিয়ার সহ আসামি আমিনুল হক উপস্থিত না থাকায় মামলার অভিযোগ গঠন হয়নি। এই মামলায় অভিযুক্ত আসামির সংখ্যা 13 হলেও জামাত নেতা নিজামী ও মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ায় বর্তমানে আসামির সংখ্যা 11। 2008 সালের 26 ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্য সহ 16 জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা দায়ের করে দুদক। বেগম খালেদা জিয়াকে আদালতে উপস্থিত করতে পারে না, সে কারণে মামলার কার্যক্রমে অগ্রসর হওয়ার সুযোগ নাই। সব আসামি উপস্থিত না হলে 4 শুনানি করা যায় না, সুতরাং সেই কারণে আজকে মামলায় আমরা 4 শুনানি করতে পারলাম না। দর্শক, যেমনটা আমরা জানি, তুরাগ তীর দখলমুক্ত করতে অভিযান চলছে। সকাল থেকে এই অভিযানের সাথে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। শামীম, এখনো পর্যন্ত কতটি স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে আমাদেরকে জানান।
তনুজা, আসলে সকাল থেকেই কিন্তু আমরা বিআইডব্লিউটি এর যে এই 17তম দিনের অভিযান, এই অভিযানের সাথে রয়েছে এবং এই মুহূর্তে আমরা রয়েছি তুরাগ হাউজিং এস্টেট নামে একটি যে কোম্পানি, তাদের ভরাটকৃত জমি উদ্ধারের যে চেষ্টা সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে বড় বড় বহুতল ভবন রয়েছে এবং এই বহুতল ভবনগুলো কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে। আরেকটি বিষয় হচ্ছে যে এই হাউজিং এস্টেটগুলোর কাছ থেকে যারা জমি কিনে এসব ভবন তৈরি করেছিলেন বা নির্মাণ করেছিলেন, তারা আমাদেরকে যেটা অভিযোগ করেছেন যে তাদেরকে কিন্তু দলিল দেওয়া হয়েছিল এবং সেই দলিলের অনুসারেই কিন্তু তারা ভবন নির্মাণ করেছেন। কিন্তু যদি এটি অবৈধ জায়গা হয়ে থাকে তাহলে কেন তখন বাধা দেওয়া হয়নি ভূমি মন্ত্রণালয় থেকে? এ ধরনের অভিযোগ কিন্তু সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা করেছেন। তবে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই তুরাগ নদীর কিন্তু দুপাশেই যে অবৈধ দখলদারদের যে পায়তারা সেটি কিন্তু অব্যাহত রয়েছে। অপর পাশেও আমরা দেখেছি যে নদী দখল করে তারা বিভিন্ন হাউজিং এস্টেটের নামে বালু ভরাট দিয়ে তারা সেখানে বিভিন্ন প্লট আকারে বিক্রি করেছে এবং সকালে কিন্তু নদীর অপর পাশে তুরাগের অর্থাৎ ঢাকা উদ্যানের যে বিপরীত পাশে সেখানেই কিন্তু অভিযান চালানো হয়েছিল এবং সেখানে বিভিন্ন হাউজিং এস্টেট কোম্পানির যে তাদের আবাসন প্রকল্পের যে অফিস সেগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি প্লট আকারে রাখা দেয়ালগুলো সেগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে বলা চলে যে এই অভিযান অব্যাহত থাকবে এবং আজকেও বিকেল 5টা পর্যন্ত এই অভিযান চলবে এবং যারা এই অভিযানের পর তাদের স্থাপনা সরিয়ে নিতে দেরি করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত অপসারণের জন্য তাদেরকে আইনি যে পদক্ষেপ সেগুলো নেওয়া হবে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে। তো তনুজা, এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতি। শামীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, এখন জানাবো শেয়ার বাজারের খবর। ডাচবাংলা ব্যাংকের পরিচালনা পরিষদ 31 ডিসেম্বর 2018 সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য 150% বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরে ব্যাংকের শেয়ার প্রতি আয় হয়েছে 21 টাকা 1 পয়সা। আগের বছর ইপিএস ছিল 12 টাকা 28 পয়সা। সম্পদ মূল্য দাঁড়িয়েছে 115 টাকা 43 পয়সা। একই সঙ্গে অনুমোদিত মূলধন 400 কোটি থেকে 500 কোটি টাকা করবে কোম্পানিটি। আগামী 29 এপ্রিল হোটেল সোনারগাঁয়ে সকাল 10টায় ইজিএম ও 10:30টায় এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 7 এপ্রিল। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। রিসাইন টেক্সটাইল লিমিটেডের আইপিও অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। 10 টাকা কপিত মূল্যে 15 কোটি সাধারণ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে 150 কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। উত্তোলিত অর্থ যন্ত্রপাতি ও কলকবজা ক্রয়, ঋণ পরিশোধ ও আইপিও খাতে ব্যয় করা হবে। 30 জুন 2018 সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানির গড় হারে শেয়ার প্রতি মুনাফা হয়েছে 1 টাকা 86 পয়সা এবং পুনরায় মূল্যায়ন ছাড়া সম্পদ দাঁড়িয়েছে 23 টাকা 17 পয়সা। জিএসপি ফিন্যান্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পরিষদের বোর্ড সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। 14 মার্চের পরিবর্তে আগামী 21 মার্চ বিকেল 3টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। সভা 31 ডিসেম্বর 2018 সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আগের বছর শেয়ার হোল্ডারদের 23.5% বোনাস লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে ভোট গ্রহণ চলছে। আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সকাল 10টায় ভোট শুরু হয়। আজকের মতো চলবে বিকেল 5টা পর্যন্ত। আগামীকালও একই সময় ধরে এই ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে কার্যনির্বাহী কমিটির 14টি পদে সরকার সমর্থক সাদা প্যানেল এবং বিএনপি সমর্থক নীল প্যানেল সহ মোট প্রার্থী 30 জন। এবার ভোটার 8088 জন। এবারে আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সাতক্ষীরার আয়লা বিধ্বস্ত লবণাক্ত এলাকায় তথ্য প্রযুক্তি ব্যবহারে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন নারীরা। শ্যামনগরের উপকূলবর্তী এই উপজেলায় মাত্রাতিরিক্ত লবণাক্ততার কারণে গত 1 যুগ ধরে ফসল হতো না। তবে সেখানকার উঠোনে উঠোনে এখন ফসলের সমাহার, যা পারিবারিক পুষ্টি নিশ্চিতের পাশাপাশি গ্রামীণ নারীদের স্বাবলম্বী করে তুলেছে। অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় ও অক্সফার্মের সহায়তায় বেসরকারি সংস্থা সুশীলন প্রতীক প্রকল্পের আওতায় তাদের তথ্য প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ ও স্মার্টফোন দিয়ে সহযোগিতা করছে। ফসলে রোগ দেখা দিলে প্রতীক কল সেন্টারে ফোন করে কৃষানীরা পাচ্ছেন প্রয়োজনীয় পরামর্শ। এবারে আন্তর্জাতিক সংবাদ। পার্লামেন্টে আবারও বাতিল হলো ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের ব্রেক্সিট পরিকল্পনা। এর ফলে চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হতে যাচ্ছে যুক্তরাজ্য।
পার্লামেন্টে এর বিপক্ষে ভোট দেন 391 এমপি আর পক্ষে ভোট দেন 242 জন। ফলে 149 ভোটে নাকচ হয় চুক্তিটি। এর ফলে দীর্ঘ সময় ইউরোপীয় ইউনিয়ন নেতাদের সাথে আলোচনার পর থেরেসা মে যে খসড়া চুক্তি করেছিলেন তা আবারও ব্যর্থ হলো। এদিকে চুক্তি ছাড়াই ব্রেক্সিট বাস্তবায়ন নিয়ে পার্লামেন্টে আজ আবারও ভোটাভুটি অনুষ্ঠিত হবে। ব্রেক্সিট বিলম্বিত হবে কিনা তা নির্ভর করছে ওই ভোটাভুটির ওপর। এ ব্যাপারে বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেছেন, প্রধানমন্ত্রী থেরেসা মের উচিত এখন সাধারণ নির্বাচনের ঘোষণা দেয়া। এর আগে গত জানুয়ারিতে এমপিরা নাকচ করে দেন থেরেসা মের প্রথম ব্রেক্সিট পরিকল্পনা। তবে চুক্তি হোক আর না হোক 29 মার্চ ইইউ থেকে বিচ্ছিন্ন হওয়ার বাধ্যবাধকতা রয়েছে ব্রিটেনের। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। শেরপুরের চরাঞ্চলে মরিচের ভালো ফলন না হওয়ায় লোকসানে পড়েছেন চাষিরা, পাচ্ছেন না ন্যায্য মূল্য। এতে দিশেহারা হয়ে পড়েছেন তারা। কৃষকরা জানান, বিঘা প্রতি মরিচ আবাদে খরচ হয়েছে 25,000 টাকা। বাম্পার ফলন না হওয়ায় লোকসান গুনতে হচ্ছে প্রায় 15,000 টাকা। বাজারে 1 মণ মরিচের দাম 800 থেকে 900 টাকা। এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, সর্বোপরি মরিচের ফলন ভালো হয়েছে। এবার শেরপুরে 1230 হেক্টর জমিতে মরিচ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আবাদ হয়েছে 1070 হেক্টর জমিতে। এবারে পাটেক্স খেলার খবর। দ্বিতীয় লেগে ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাট্রিকে অ্যাটলেটিকো মাদ্রিদকে 3-0 গোলে হারিয়ে গড় গোলের হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ইটালিয়ান জায়ান্ট জুভেন্টাস। অন্য ম্যাচে শালকে 0-4কে 7-0 গোলে বিধ্বস্ত করে 2 লেগ মিলিয়ে 10-2 ব্যবধানে শেষ 8-এ টিকিট পায় ম্যানচেস্টার সিটি। আরও জানাচ্ছেন পরাগার মান। প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে 2-0 গোলের পরাজয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ওঠার সমীকরণটা কঠিনই করে ফেলেছিল জুভেন্টাস। ভরসা ছিল রোনালদোর অতিমানবীয় সামর্থ্যের ওপর। অবশ্য নিজেদের মাঠে বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য ছিল জুভেন্টাসের। খেলার 27 মিনিটে বের্নার্দোস্কের ক্রসে মাথা ছুঁয়ে দলকে এগিয়ে দেন জুভেন্টাসের পর্তুগিজ ফরওয়ার্ড রোনালদো। 1 গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইটালিয়ান জায়ান্টরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় জুভেন্টাস। 49 মিনিটে রোনালদোর হেড অ্যাটলেটিকোর গোলকিপার ঠেকালেও তার আগেই বল খুঁজে পায় জালের ঠিকানা। খেলা শেষের 4 মিনিট আগে স্পট কিকে গোল করে নিজের হ্যাট্রিক পূরণের পাশাপাশি দলকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যান রোনালদো। জুভেন্টাসের তৃতীয় ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ফিলিপ্পে ইনজাগি ও আলেসান্দ্রো ডেল পিয়েরোর পর নকআউট পর্বে হ্যাট্রিক করলেন 5 বারের বিশ্বসেরা এই খেলোয়াড়। এদিকে জার্মান দল শালকে 0-4কে 7-0 গোলে উড়িয়ে দিয়ে 2 লেগ মিলিয়ে 10-2 গোলের ব্যবধানে শেষ 8-এ উঠে যায় ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। 2টি গোল করেন সার্জিও আগুয়েরো আর 1টি করে গোল করেন রাহিম স্টার্লিং, লেরয় সানে, বের্নার্দো সিলভা, গ্যাব্রিয়েল জেসুস ও ফিল ফোডেন। পরাগারমান, এটিএন বাংলা। ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল সাফ চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় সাবিনা সঞ্জিতারা। ম্যাচের আগে সকালে মূল ভেন্যু শহীদ রংশালায় অনুশীলন করে টাইগ্রেসরা। গ্রুপের প্রথম ম্যাচে নেপালের কাছে ভুটান 3-0 গোলে হারায় অনেকটাই চাপমুক্ত বাংলাদেশ। তুলনামূলক দুর্বল ভুটানকে বড় ব্যবধানে হারানোর লক্ষ্যে মাঠে নামবে গোলাম রাব্বানির ছোটনের দল। অনুশীলনে হালকা চোট পাওয়ায় ম্যাচের আগে পর্যন্ত পর্যবেক্ষণে থাকছেন কৃষ্ণা রানী সরকার। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল 3:15টায় শুরু হবে ম্যাচটি। আমাদের নিজেদের খেলায় থাকতে হবে, নিজেদের পারফরমেন্স করতে হবে। আশা করি যে সুযোগ আসবে, সুযোগ কাজে লাগালে আমরা ম্যাচ জয়লাভ করে ইনশাল্লাহ মারতে পারি। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট খেলতে ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবারে নিউজিল্যান্ড সফর বাংলাদেশের কাছে অনেকটা দুঃস্বপ্নের মতোই, কারণ 3 ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার শঙ্কায় এখন মাহমুদুল্লাহ রিয়াদের দল। এর আগে হ্যামিল্টন ও ওয়েলিংটন টেস্টে কিউইদের কাছে ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ। 16 মার্চ থেকে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। শেষ করার আগে ইউপের সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। ডাকসু নির্বাচন অস্বচ্ছ হয়েছে বললেন নতুন ভিপি নুরুল হক। 31 মার্চের মধ্যে পুনরায় নির্বাচন দাবি, ভিসির কাছে স্মারকলিপি। গ্যাসের দাম বাড়লে রপ্তানি বাজার হারাবে বাংলাদেশ, বলছে হাইকোর্ট। 1 বছরে 2বার দর বৃদ্ধি নিয়ে প্রশ্ন।
শিশুদের লেখাপড়া নিয়ে অসুস্থ প্রতিযোগিতা না করতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ। খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 9 এপ্রিল। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTechnews। সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।